স্বামীর বসেছিল। জান্নাত নিজের সাফাই দেওয়ার জন্য 2 কদম এগিয়ে গিয়ে বলেছে, চাচি, আমার শ্বাসকষ্ট শুরু হয়েছিল তাই। উঠে দাঁড়ায় স্বামীর। রিজিয়া বণিক আতঙ্কে জমে গিয়ে ছেলে আর ছেলের বউকে দেখে। ধীরে ধীরে স্বামীরকে বলে, ওর কোনো দোষ নেই, আমি যেতে বলেছি। এই বোমা, তুমি যাও রান্নাঘরে। জান্নাত কাচুমাচু মুখ করে দাঁড়িয়ে আছে। ভুল করেও স্বামীরের চোখের দিকে চায় না, তার সে সাহস নেই। সুহানাও জান্নাতের হয়ে সাফাই গাইতে মুখ খুলবে, ঠিক তখন ওই স্বামীর চেঁচিয়ে ওঠে, বেয়াদবটাকে পড়াশোনা করতে দেয়নি, তাতেই এত চালক। পড়াশোনা করতে দিলে আমাকে তো কথায় কথায় মুরগি বানাতো। জান্নাত হত বিহবল হয়ে তার শাশুড়ির দিকে তাকায়। রিজিয়া চোখ নামিয়ে নিয়েছে। স্বামীর এসে জান্নাতের হাতটা ধরতেই জান্নাত কেঁপে উঠল। শক্ত হাতের পেছনে কবজি ব্যথা করছে, বুক কাঁপছে মাত্রাধিক। কি হবে তার সাথে এখন? লোকটা গায়ে হাত তুলবে, তুলতেও পারে, এই লোককে বিশ্বাস নেই। জান্নাত অসহায়ের মতো তার শাশুড়ি আর বড় জায়ের দিকে তাকায়। ততক্ষণে স্বামীর তাকে টেনে নিয়ে যাচ্ছে দোতলায়। রিজিয়া বণিক পিছু পিছু ছুটছেন। ও সামির, সামান্য ব্যাপার, এত বাড়াবাড়ি করিস না। দূরে থাকো মা আমাদের ব্যাপার থেকে। ছোট মানুষ, বুঝতে পারিনি, এখন বৌমার গায়ে হাতও তুলবি তুই? কথার জবাব না দিয়ে সুহানা আর রিজিয়ার মুখের সামনে ঘরের দরজা বন্ধ করে দিয়ে স্বামীর জান্নাতের দিকে তাকায়। জান্নাত কাঁদছে। ওর কাছে এগিয়ে গিয়ে স্বামীর 2 কাঁধ ধরে ঝাঁকুনি দিয়ে চেঁচায়, আর কোথায় কোথায় যাওয়া হয় আর কি কি করা হয় যা আমি নিষেধ করি সে সব কিছু? কিছু না, কিছুই করিনি আমি। আমাকে জিজ্ঞেস করেন। ফোপাতে ফোপাতে বলে জান্নাত। এ দেখি আমার দিকে তাকাও তো। জান্নাত ভেজা 2 চোখ তুলে তাকাতেই স্বামীর আবারও চেঁচায়, আমার নিষেধ সত্ত্বেও কেন গিয়েছো বাড়িতে? বারোয়ারি মেয়েদের মতো পাড়া মারাতে না পারলে শান্তি লাগে না, তাই না? ঘরের কোণে কিছুতেই শান্তি লাগে না। তাই তো বলি দিন দিন এত উদাসীন কেন সংসারের প্রতি? আসলে মনটা তো পড়ে থাকে রাস্তায়। এ কথার জবাবে জান্নাত কিছুই বলে না। আবারও চেঁচায় স্বামীর। ওবারে তো কয়টা পুরুষ মানুষ জানো না? তাদের সাথে আমাদের কেমন সম্পর্ক সব জানো না? একেবারে মুখ দেখাতে গিয়েছে ওদের। ভালো মন্দ বুঝে আমি বারণ করেছি। সুযোগ পেয়ে আমার বউয়ের আঁচল ধরে টানতেও ছাড়বে না ওরা। আশেপাশের বাড়িতে যেতে দিইনি আমি? দেই তো। হ্যাঁ, জবাব দিস না কেন বল? এত সাহস কে দিল তোকে? ধমকে ধমকে গুটিয়ে যাচ্ছে জান্নাত। স্বামীর কাঁপছে রাগে। 2টা চড় থাপ্পড় মেরেই দিত। বহু কষ্টে নিজেকে সংবরণ করেছে সে, কিন্তু রাগ মিটিয়েছে ঘরের জিনিসপত্রের ওপর। কিছুক্ষণ ভাঙচুর করে হাঁপাতে হাঁপাতে বিছানায় বসে বলে, বেয়াদব শোন, এটাই প্রথম এবং শেষবার। এরপর এমন দুঃসাহস করলে ঠ্যাং ভেঙে ফেলবো। স্বামীর চেঁচামেচি করে ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরে জান্নাত দ্রুত ঘরের দরজা বন্ধ করেছে। রিজিয়া বণিক শত অনুরোধ করলেও খোলেনি। চিল্লিয়ে কিছুক্ষণ কেঁদে চুপ করে গিয়েছে। তখন থেকে কক্ষবন্দি সে। দুপুর 2টা নাগাদ জান্নাত উঠে দরজা খুলে দেয়। বাইরে তখন ঝুম বৃষ্টি শুরু হয়েছে। টানা 3 দিন ধরে এই একই সময়ে বৃষ্টি হচ্ছে। রেনু এসে ঘর পরিষ্কার করেছে। রিজিয়া আর সুহানা এসে জান্নাতকে বোঝায়। রিজিয়া ছেলেকে বিশ্বাস করে না। জান্নাতের শরীর দেখতে থাকে সে খুঁটিয়ে খুঁটিয়ে। জান্নাত নড়ে চড়ে ওঠে। শাশুড়িকে ছোট করে বলে, মারেনি আম্মা। রিজিয়া মলিন মুখে দেখে মেয়েটাকে। মেয়েটার জন্য তার অগাধ মায়া। অযথা মেয়েটার জীবনটা নষ্ট করলো তারা। এই মেয়েটা আরো ভালো হাসি খুশি থাকতে পারত। শীতকালে হঠাৎ এত বৃষ্টি হয় না। বৃষ্টি যেন থামছেই না। 2:30 পেরিয়ে গেলেও আজ যখন স্বামীর এলো না দুপুরের খাবার খেতে, তখন জান্নাতের চিন্তা হলো, কখনো তো এমন হয় না। আজ কি কোথাও যাওয়ার কথা ছিল ওনার, নাকি রাগ করে আসছে না? আরও কিছুক্ষণ অপেক্ষা করে জান্নাত ঠিক করলো একটা কল করবে সে। আজ সদর রোডে হরতাল। স্বামীরকে ওই রোড দিয়ে আসতে হবে। রেগে থাকলে থাকুক, রাগ তো জান্নাতেরও আছে, তাই বলে খোঁজ নেবে না? দ্রুত আঙ্গুল চালিয়ে জান্নাত স্বামীরকে কল লাগায়। 3বার রিং বেজে কলটা রিসিভ হতেই জান্নাত কিছু বলার আগে উপাস থেকে মেইলি স্বর বলে ওঠে, হ্যালো, আসসালামু আলাইকুম। জান্নাতের পুরো শরীর কেঁপে উঠল। নিজেকে সামলে নিয়ে বলল, হ্যালো, কে? উপাস থেকে কল কাটার আওয়াজ আসে। কিছুক্ষণ হতভম্ব হয়ে জান্নাত দাঁড়িয়ে থাকে। অতঃপর হাত থেকে তার ফোনটা পড়ে মেঝেতে পড়ে যায় সেও। মাথাটা এলোমেলো হয়েছিল আগেই, তাই কিছু খতিয়ে দেখার কথা মাথায় আনলো না অতটুকু মস্তিষ্কে। মামি যে তাকে সবসময় বলে, অবাধ্য হইস না, অবাধ্য হইস না, এতে পুরুষ মানুষরে মন উইঠা যায়। আর বড়লোক পুরুষের জন্য
সব সময় রেডি থায় বিকল্প নারী। তোরে ভালো কইরা কইতাছি, জান্নাত, অবাধ্য হইস না। চাঁদের নাহান স্বামী পাইছো, নিজের উপর থেকে এর মন উঠতে দিস না। কিছুক্ষণ থম মেরে বসে থেকে একটা বিকট চিৎকার দিয়ে ওঠে জান্নাত। নিচতলা থেকে ছুটে আসে রিজিয়া বণিক। ছুটতে ছুটতে এসে দেখে জান্নাত মেঝেতে বসে কাঁদছে আর দেয়ালে কপাল ঠুকছে। রিজিয়া ছুটে এসে ছেলের বউকে ধরে। এই বৌমা, কি হয়েছে? এমন কেন করছো? হাঁপাচ্ছে জান্নাত। হাঁপাতে হাঁপাতেই কোনো রকমে আর্তনাদ করে উঠল। আম্মা, আম্মা, আমার সব শেষ হয়ে গিয়েছে। সব শেষ হয়ে গেছে মানে? আপনার ছেলে, আমার ছেলে কি? আপনার ছেলে একটা মেয়ের কাছে গিয়েছে আম্মা। বলতে বলতে আবারও কান্নায় ভেঙে পড়ল জান্নাত। তবে কি এমনই হয় সব মেয়ের জীবনে? যেমন তাদের গ্রামের অনেকের সাথেই হয়েছে, এমনই মেয়েদের জীবন। দু হাতে উজাড় করে দিলেও পুরুষ মানুষ ভুলিয়ে রাখা যায় না। জান্নাত তো দু হাতে উজাড় করেই দিল অনুগত্য। তবুও কি করে পারল লোকটা এমনটা করতে? কান্না থামছে না জান্নাতের। রিজিয়া বললেন, একটু শান্ত হও, আগে বুঝো তুমি কি উল্টাপাল্টা ভাবছো। এসব কথার জবাব না দিয়ে জান্নাত দুকড়ে ওঠে। আম্মা, আমি কি অনেক বড় দোষ করেছি যে এতটুকু সময়ের মধ্যে আরেকজনের কাছে যেতে হবে? বাড়িতে একটা পুরুষ লোক নেই। রিজিয়া আর সুহানা পড়েছে মহাবিপদে। জান্নাতে থেকে যেটুকু শুনতে পেল তাতেই মাথা ধরেছে। স্বামীরকে লাগাতার ফোন করে যাচ্ছে তারা, স্বামীর ফোনটা ধরেনি। সারাদিনের কাজের চাপে কাহিল অবস্থা স্বামীরের। অফিস থেকে বেরিয়েছে রাত 9টার দিকে। সেখান থেকে চলে এসেছে তানভীরের বাড়িতে। তানভীরের বউ গিয়েছে বাপের বাড়ি, তাই সে সুযোগে সব বন্ধুরা মিলে রাত 1:30টা অবধি সেখানে কার্ড খেলেছে। তানভীর এক ফাঁকে জিজ্ঞেস করে, কি হয়েছে? রাত 1:30টা বাজে, বেচারিকে যথেষ্ট তোর পেছিস, এবার যা বাড়িতে। যাব সময় হলে, শিক্ষা হোক ভালো করে, তারপর যাব। আগে বুঝুক। শুধুমাত্র জান্নাতকে শিক্ষা দিতে স্বামীর সেদিন লাঞ্চে বাড়িতে যায়নি। অল্প বয়সী আবেগপ্রবণ বউকে জব্দ করার উপায়ও স্বামীর চৌধুরী ভালো করে জানা আছে। আর তার জন্য বউয়ের গায়ে হাত তুলতে হয় না। এমনভাবে নিয়ম করে 3 দিন রাত করে বাড়িতে ফিরলেই শিক্ষা হয়ে যাবে। জান্নাতকে শিক্ষা দিয়ে রাত 2টো নাগাদ বাড়িতে পৌঁছায় স্বামীর। রিজিয়া আর সুহানা শক্ত মুখে ড্রয়িং রুমে বসেছিল। রিজিয়ার মাথায় হাত। স্বামীরকে দেখি তাড়াহুড়ো করে বলে, কই ছিলি সারাদিন? ফোন ধরিসনি কেন? ব্যস্ত ছিলাম। অল্প কথায় জবাব দিয়ে স্বামীর দোতলার দিকে পা বাড়ায়। তার হাতে জান্নাতের প্রয়োজনীয় জিনিসপত্র, যার লিস্ট আজ সকালে নিয়েছিল। বইয়ের প্রতি রাগ থাকলেও বইয়ের জিনিসপত্র কিনতে ভোলেনি স্বামীর চৌধুরী। রিজিয়া আর সুহানা স্বামীরের পিছু পিছু যায়। ঘরে ঢুকতেই জান্নাতকে ঘরের কোথাও দেখতে না পেয়ে আবারও মাথাটা গরম হয়ে যায় স্বামীরের। মায়ের দিকে ফিরে দাঁতে দাঁত চেপে বলে, কোথায় গিয়েছে? রূপাতলি নাকি? না, ছাদে। ছাদে মানে? এত রাতে, ঝুম বৃষ্টিতে? রিজিয়া চুপ থাকতে পারলেন না, রেগে মেগে বললেন, বিকেল 3টার পর থেকেই ছাদে তোর বউ, সেখানে বসে খাচ্ছে। শত বুঝিয়েও আনতে পারিনি নিচে। স্বামীর হাত থেকে শপিং ব্যাগগুলো ফেলে শার্টের হাতা গুটিয়ে নিতে নিতে হন্তদন্ত হয়ে ছাদের দিকে যেতে যেতে বলে, আমার শাসনের ওপর রাগ দেখায়। আজ ওর একদিন কি আমার একদিন। তার আগে বল, মেয়েটাকে? স্বামীর দাঁড়ায়, মায়ের দিকে ফিরে বলে, কোন মেয়েটা? যার সাথে তুই আজ দুপুর থেকে ছিলি। ছি! কথাটা বলে রিজিয়া বণিক মুখ ঘুরিয়ে নেয়। স্বামীর হতভম্ব হয়ে মায়ের দিকে তাকিয়ে বলে, হোয়াট? কি সব বলছো তুমি? সুহানা এগিয়ে যায়। জান্নাত তোমার ফোনে কল করে 3টায়, তখন একটা মেয়ে কলটা রিসিভ করে। জান্নাতের আওয়াজ পেতেই কল কেটে দেয় সেই মেয়ে। সামির ভাইয়া হচ্ছে কি এসব বলবে? স্বামীর ঘুরে রুমে ঢুকে জান্নাতের ফোনটা হাতে তুলে নিতে নিতে বলে, জান্নাতুলের ফোন থেকে কোনো কল আসেনি, এসেছে তোমাদের নাম্বার থেকে। তবে বৌমা যে বলল। স্বামীর জান্নাতের ফোন চেক করে একটা লম্বা শ্বাস ফেলে বলল, জান্নাতুল তো আমার অফিসিয়াল নাম্বারে কল করেছে। ওটা তো অফিস চলাকালীন অফিস অ্যাসিস্ট্যান্ট রীতা আপাক অপারেট করে। হয়তো তার কণ্ঠ পেয়েছে জান্নাত। তবে কেটে দিল কেন? সেটা তো কাল অফিসে গেলে জানতে পারবো। রিজিয়া আর সুহানা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। শত দোষ থাকলেও স্বামীর চৌধুরীর মেয়েলি দোষ নেই, এটা তারা বিশ্বাস করে। রিজিয়া এবার হাফ স্টেটে বলল, দেখেছো?
মেয়েটা না বুঝেই বিকাল থেকে অযথা কষ্ট পেল। তা তোমরা একটু চেক করতে পারতে না? সেই জন্য তো তোকে কল দিলাম, ধরলি না তো। স্বামীর হন্তদন্ত হয়ে ছাদের দিকে যায় আবারও। উদ্ধার করে দিয়েছো, বিকাল থেকে ছাদে থাপ্পড় মেরে আনতে পারলে না? কত বড় সাহস, রাতে 2টা বাজে এখনো ছাদে, বেয়াদব একটা। কাজ ছিল খুব, আর মাথা ঠুকছিল দেয়ালে, ও নিজের মধ্যে ছিল না। স্বামীরের পা থমকালো, মায়ের দিকে ফিরে বলল, কিছু বলেছে? ওই তো আমার সব শেষ হয়ে গিয়েছে এটা বলে কাঁদছিল। সে কি কান্না! বাবা শোন, ও তো লক্ষ্মী মেয়ে, একটু বোঝালেই তো বুঝে যায়। একটু রাগারাগি কম কর, মা মরা মেয়ে, এমনিতেই ছোট থেকে খেলায় ফেলায় বড় হয়েছে। আচ্ছা ঠিক আছে, তোমরা যে যার ঘরে যাও, আমি আনছি। রিজিয়া আর সুহানা ছাদের সিঁড়িতে দাঁড়িয়ে পড়ল। স্বামীর দরজা ঠেলে পা বাড়ালো ছাদে। বাইরে তখনও ঝিরিঝিরি বৃষ্টি। সোডিয়াম আলোতে স্বামীর দেখল ওদিকে ফিরে ছাদের রেলিংয়ে পিঠ ঠেকিয়ে মেঝেতে বসে আছে চুপচাপ জান্নাত। গায়ের গোলাপি রঙের সুতি শাড়িটা ভিজে গায়ের সাথে লেপ্টে আছে। স্বামীর কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে দেখল, এরপর জলদ গম্ভীর স্বরে বলল, জান্নাতুল। জান্নাত জবাব দেয় না। স্বামীর আবারও বলে ওঠে, জান্নাতুল, তোমার ঠান্ডার ধাত আছে, উঠে এসো। আবারও নীরবতা। স্বামীর এবার ধমকের মতো করে বলে, জান্নাতুল, আমার মেজাজ খারাপ করো না, আর উঠে এসো। থেমে থেমে আবারও বলে, ঘরে এসো, তোমাকে বুঝিয়ে বলছি কি হয়েছিল। সারা নেই জান্নাতের। আরে দেখ, আচ্ছা বেয়াদব হয়েছে তো। আচ্ছা শোনো, আমি কোনো মেয়ের কাছে ছিলাম না, এসো তোমাকে প্রমাণ দেখাই। জান্নাত তখনও নীরব। স্বামীর এবার রেগে মেগে এগিয়ে যায়, ফুসতে ফুসতে বলে, এই হচ্ছে তোমার সমস্যা, ভালোবেসে বললে গায়ে লাগে না, 1 সেকেন্ডের মধ্যে উঠো, নয়তো খুব খারাপ হয়ে যাবে। জান্নাত উঠলই না। স্বামীর রেগে গিয়ে জান্নাতের পাশে বসে, ওর দিকে ফিরে ওর হাত ধরতেই চমকায়। ঠান্ডায় জমে গিয়েছে পুরো মেয়েটা। অবচেতন কিনা তা বলা যাচ্ছে না, পুরো গা নীল হয়ে আছে। স্বামী তৎক্ষণাৎ জান্নাতকে মিশিয়ে নিল নিজের সাথে। হতভম্ব হয়ে বলে, ইস কি অবস্থা। জান্নাতুল শুনছো? জান্নাতুল শুনলেও কিছু বোঝার বা বলার অবস্থায় নেই, কাঁপছে ভীষণ। স্বামীর আর দেরি না করে পাজা কোলা করে তুলে নেয়, দাঁতে দাঁত চেপে ধমকে ওঠে, চেয়েছিলাম তোমাকে জব্দ করতে, ভুল তো আমাকেই জব্দ করে ছাড়লে। সিঁড়ি ভেঙে দ্রুত পায়ে নামছে স্বামীর। রিজিয়া সিঁড়ির কাছেই দাঁড়িয়েছিল, স্বামীরকে দেখে চেঁচিয়ে উঠল, হ্যালো, জ্ঞান হারিয়েছে। স্বামী দ্রুত পা চালিয়ে রুমের দিকে যেতে যেতে সুহানাকে বললে, টেম্পারেচার ফল করেছে ভাবি, আরো 2টো কমফোর্টটা নামিয়ে দাও, ঘরে এসে দাও ফার্স্ট। সুহানা তাই করল। রিজিয়া আর সুহানা ঘর থেকে বেরিয়ে গেল। স্বামীর দ্রুত দরজা লাগিয়ে আলমারি খুলে গরম কাপড় বের করলো। স্বামীর কাজগুলো করছে খুবই দ্রুত। ভেজা শাড়ি পাল্টে গরম পোশাক পরিয়ে দিয়ে স্বামীর কমফোর্টার দিয়ে ঢেকে দিল জান্নাতকে। নিজে পোশাক পাল্টে গিয়ে বিছানার একপাশে বসল। তার বেশ গরম লাগছিল। একটা হ্যান্ড ফ্যান নিয়ে বসে আছে সে। ওদিকে জান্নাতের কাঁপুনি থামছে না, কাঁপুনির সাথে কোকিয়ে যাচ্ছে মেয়েটা। স্বামীর আবারও দাঁতে দাঁত চেপে বলে, সকাল হোক তারপর বোঝাবো তোমাকে, আজ যা যা করেছো না সব কিছুর শাস্তি পাবা, এত জেদ আমি বরদাস্ত করবো না। জান্নাত সে হুমকি গায়ে মাখে না, জান্নাত তো শুনতেই পায় না সেসব। স্বামীর কিছুক্ষণ ওর মুখের দিকে তাকিয়ে থেকে হাত থেকে হ্যান্ড ফ্যান সরিয়ে একটা লম্বা শ্বাস ফেলল। অতঃপর খুলে ফেলল নিজের গা থেকে টি শার্ট। সায়েন্স বিতে আর্টিকেলটা দেখেছে স্বামীর, মানুষের শরীরে তাপের পতন হলে দ্রুত তা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার উপায়। দেরি না করে কম্পিউটারের নিচে ঢুকে সরিয়ে দিল জান্নাতের ওড়না, কিছুটা উন্মুক্ত করে ওকে মিশিয়ে নিল নিজের সাথে। ধুমধুমার কাঁপছে ছোটখাটো শরীরটা, আর কি ঠান্ডা। স্বামীর চুপচাপ মিশিয়ে রাখলো নিজের সাথে দীর্ঘ সময় পরেই সে রাতে জান্নাতের কাঁপুনি থামল। স্বামীর ঘুমায়নি। 3:30 নাগাদ জান্নাতের গা গরম হয়ে উঠল আচমকা। এভাবে তাপমাত্রা আপ ডাউন করছে দেখে দুশ্চিন্তার ছাপ পড়ল স্বামীরের। বিয়ের পর থেকে ঠান্ডা জ্বরে বেশ ভুগতে দেখেছে, তবে এমন কিছু কখনো হয়নি। অবশ্য আজ টানা 8 ঘন্টা ভিজেছে। এক পর্যায়ে জ্বর বাড়লে জান্নাত তরপাতে থাকে। স্বামীর টের পায় জান্নাত তাকে কিছু বলছে। সে কান আরেকটু এগিয়ে নিয়ে জান্নাতের মুখের কাছে এবার বেশ নরম গলায় বলে, কিছু বললে? জান্নাত সেসব জবাব না দিয়ে গঙ্গানির মতো আওয়াজ করে, পরপর বলে, মাই মুনা, এই বুড়ি।
স্বামীর তাকিয়ে আছে এক দৃষ্টিতে জান্নাতের মুখের দিকে। বুঝতে পারে জান্নাত প্রলাপ বকছে। এর আগেও সামান্য ঠান্ডা জ্বর হলেই উল্টা পাল্টা বকতে দেখেছে মেয়েটাকে। স্বপ্ন দেখেও কথা বলে, পুরো বাচ্চাদের মতো স্বভাব এখনও মেয়েটার। জান্নাত কাঁপতে কাঁপতেই বলতে থাকে, তোর নাতির মাথায় গোবর বুড়ি। স্বামীর চমকে তাকায় ওর মুখের দিকে। জান্নাত আবারও বলে, জিহাদ আমাকে এসে নিয়ে যাবি? স্বামীর এইবার নড়ে চড়ে উঠল, ভ্রু যুগল গুটিয়ে এলো তার। গম্ভীর হয়ে বলল, জিহাদকে? এই জিহাদকে তোমার প্রেমিক ছিল? এই এতটুকু মেয়ে তুমি, তোমার প্রেমিক ছিল? জান্নাতের উত্তপ্ত শ্বাস আঁচড়ে পড়ছে স্বামীরের গায়ে। পুনরায় বলে, 3 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা দৈর্ঘ্য ও লম্বা যার প্রস্থ। এসব কি বলছো? অবাক হয়ে অস্ফুটে বলে স্বামীর। আবারও মোহ কাঁপছে জান্নাত। ছটফট করলেই বলে, আমি সতীনের ঘর করব না। এবার স্বামীরের বড্ড হাসি পেল। মুখ থেকে গম্ভীরতা সরে গেল মুহূর্তেই। কিছুক্ষণ নিশ্চুপ হেসে বলে, আচ্ছা, করতে হবে না সতীনের ঘর। বিষ দিয়ে মারবো আমি। ও বাবা, ভয় পাইছি। হাসতে হাসতে বলে স্বামীর। চুপ হয়ে যায় জান্নাত। আরও কিছুক্ষণ গঙ্গানির মতো আওয়াজ করে। স্বামীর আরেকটু ঘনিষ্ঠ হয় জান্নাতের। জান্নাত হঠাৎ দাঁতে দাঁত চেপে বলে ওঠে, স্বামীরের স্বামী কাবাব বানিয়ে খাবো। স্বামীর এবার হাসি থামিয়ে কপাল কুঁচকে ফেলে। জান্নাতের গালে চাপড় মেলে বলে, এই ওষুধ খাবে? পিঠা খাবো। এখন পিঠা কই পাবো? জান্নাতের প্রলাপ বকুনি থেমে যায়। প্রায় মিনিট 10 পর জান্নাত আবারও নড়ে চড়ে ওঠে। বলে, আপনার মতো স্বামী যেন আমার শত্রুরও না হয়। দীর্ঘ সময় স্বামীর জান্নাতের মুখের দিকে তাকিয়ে রয়। তারপর বলে, কেন? জান্নাত আবারও রিপিট করে কথাটা। আপনার মতো স্বামী যেন আমার শত্রুরও না হয়। আমিও চাই না কেউ আমাকে কপি করুক জান্নাতুল। স্বামীর চৌধুরী এক পিসি থাকুক। জান্নাতের কপাল থেকে চুলগুলো আঙ্গুলের সাহায্যে সরিয়ে দিতে দিতে মৃদু স্বরে জবাব দেয় স্বামীর। জান্নাত আবারও শুরু করে তার প্রলাপ বকুনি। একটা ছোট বাচ্চা, ওনার মানিব্যাগ পুতুল, উনি চুমু দেয়, ওনার মাথায় সমস্যা, পাবনা মেন্টাল হসপিটালে, পেঁয়াজ খেলে রাগ হয়, ইত্যাদি ইত্যাদি। আর স্বামীর চুপচাপ ওকে দেখে। একসময় জান্নাত বলে, আমি পড়তে চাই। স্বামীর সাথে সাথে জবাব দেয়, দরকার নেই পড়াশোনার। দড়ি লাফ খেলবো। লাফালাফি বন্ধ। স্বামী কাবাব খাবো। সকাল হোক। মামি, আমি ওনার আন্ডার ধোবো না। আচ্ছা। ডান পাশের ঘরে এক্স এর মান বসিয়ে আমরা ওয়াই পেলাম। এইবার একটা লম্বা শ্বাস ফেলে স্বামীর। জান্নাত আবারও বলে ওঠে, বাবু লাগবে আমার। এসব কথা বলে না, তুমি ছোট। উনি আরেকটা বিয়ে করছে। এবার চুপ করো, অনেক ধৈর্য ধরেছি। আর একটা কথা বলে স্কচ ট্যাপ লাগাই দিব মুখে। জান্নাত থামে না, সে বলতেই থাকে, ওই মহসিন না আমার পাগলের কাছে বিয়ে দিছে মা। জান্নাতুল স্টপ। ওকে মৃদু ঝাঁকি দিয়ে বলল স্বামীর। সে রাতে জান্নাত আরও কিছুক্ষণ চুপ থেকে বলে ওঠে, স্বামীরের বাবু লাগবে, বলদটার বাবু লাগবে। চেঁচিয়ে ওঠে স্বামীর। লাগবে না, প্লিজ হুশে আসো না তো, ঘুমাও প্লিজ। মাথাটা ভার হয়ে আছে তখনও। সম্পূর্ণ মস্তক যন্ত্রণায় ফুটছে। গায়ে জ্বর আছে বেশ। এমন অসহ্য জ্বর তার হয়েছিল এসএসসিতে রসায়ন পরীক্ষার আগের দিন। এ কারণে জিপিএ 5 ছুটে গিয়েছিল তার। জান্নাত অনুভব করল কেউ তাকে দুহাতে শক্ত করে চেপে ধরে রেখেছে। দুটো শক্ত হাত, অতি পরিচিত ঘ্রাণ। মানুষটার সাথে যে তার বহুদিনের বাস। আকস্মিক চোখ মেলে তাকায় জান্নাত। মনে পড়ে লাগাতার গতকালের ঘটনাগুলো ক্রমান্বয়ে। একটা মহিলা স্বামীর ফোন রিসিভ করেছে। তার স্বামী একটা মেয়ের কাছে গিয়েছে। আবারও ধরফড় করে ওঠে বুক। কান্না পায় তার। নড়ে চড়ে ওঠে, দেখে স্বামীর ঘুমিয়ে আছে। তার অতি কাছে টের পায় তার গায়ে পোশাকের পরিমাণ খুবই অল্প। তেমনি ওই লোকটার গায়েও। রাগ চাপে জান্নাতের। রাগ আর ক্ষোভে মাথা দপদপ করে। দুপুরে এই লোক একটা মেয়ের কাছে ছিল। সেই মেয়ের সাথে কি করেছে, কত দূর গড়িয়েছে সব ভাবতে ভাবতেই হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল সে। এই লোকটাকে সে ভয় পায়। তবে কৈফিয়ত জান্নাত চাইবেই। এত বড় সর্বনাশ করে জবাবদিহিতা দিতেই হবে। তবে কথা হচ্ছে জান্নাত কিভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করবে। কলার ধরে চেঁচাবে নাকি থাপ্পড় মারবে? যে বোকা ভীতু জান্নাত বুকে সাহস সঞ্চয় করে। থাপ্পড় মারার সাহস অবশ্য নেই। লোকটার কলার ধরবে বলে ঠিক করলো সে। কিন্তু লোকটার গা তো খালি, তাহলে ধরবে কি? আগে বরং লোকটাকে ঘুম থেকে তোলা যাক,
জান্নাত দু চোখ মুছছে, হাত দুটো এগিয়ে নেয় স্বামীর থেকে। ঠিক তখনই স্বামীর চোখ মেলে তাকায়। সারা রাত না ঘুমানোর ফলে চোখ দুটো লাল টকটকে হয়ে আছে। জান্নাত ওই চোখ দুটো ভয় পায়, আজ হয়ে আছে আরো লাল। চোখ দুটো দেখেই তার কলিজা শুকিয়ে আসে। ঢোক গেলে ফেলে জান্নাত। মুহূর্তেই সমস্ত ক্রোধ মিইয়ে যায়। নিজের অবস্থান ভেবে দু চোখে পানি আসে তার। ফিরিয়ে নেয় চোখ। স্বামীর উঠে বসে তৎক্ষণাৎ। দেখলো জান্নাত কম্পিউটার পেঁচিয়ে বসে আছে, চোখে পানি। সেসব পাত্তা না দিয়ে স্বামীর জান্নাতের কপাল চেক করে। জ্বর তো এখনো আছে, শাড়ি পরবে? শাড়ি এনে দিব? জান্নাত চুপ থাকে। ফোঁটায় ফোঁটায় গড়িয়ে পড়ছে জল। স্বামী দেখে ওকে কিছু সময়। ওই নিশ্চপতা আর চোখের পানির অর্থ বোঝা খুব কঠিন নয়। স্বামীর উঠে আগে নিজে একটা টি শার্ট পরলো, তারপর আলমারি থেকে শাড়ি সায়া ব্লাউজ এনে দিল জান্নাতরে। জান্নাত সেসব নেয় না হাতে, শুধু কেঁদে যাচ্ছে। স্বামীর এসে ওর পাশে বসলো, দেখতে থাকলো জান্নাতকে। জান্নাত আর নিজেকে সামলাতে না পেরে ফুঁপিয়ে উঠল। কিছুক্ষণ ফুঁপিয়ে বলে, ওই মেয়েটাকে? স্বামীর ঠোঁটের কোণে বক্র হাসির রেখা। উঠে গিয়ে নিজের ফোনটা এনে অফিসিয়াল নম্বরে কল করলো। অফিস থেকে অফিস অ্যাসিস্ট্যান্ট কলটা রিসিভ করতেই বলে, গুড মর্নিং স্যার। রিদাপা গতকাল বেলা 3টা নাগাদ আমার ওয়াইফ অফিসে কল করেছিল, আপনি রিসিভ করেছিলেন? জি স্যার, বাট সরি স্যার, সামহাও কলটা কেটে যায়। এরপরে 2-3 বার চেষ্টা করেছি, করেও ভাবিকে ধরাতে পারিনি। স্বামীর কল কেটে জান্নাতের চোখে চোখ রাখে। অবাক চোখে জান্নাত স্বামীর ফোনটা দেখছে শুধু। তর্জনী দিয়ে জান্নাতের মুখের ওপর আলগোছে পড়ে থাকা চুল সরিয়ে দিয়ে জামির বলতে থাকে, কান নিয়েছে চিলে? কিছুই বলে না জান্নাত, তখনও কাঁদে। স্বামীর এবার মেয়েটাকে কাছে টানে, ডান হাতে দু চোখের পানি মুছিয়ে দিতে দিতে বলে, ওটা আমার অফিসিয়াল নাম্বার। কপাল ঠোকাঠুকি করার আগে দেখা উচিত ছিল না আপনার? এইবার দীর্ঘ সময় পর দু চোখ বন্ধ করে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে জান্নাত। কম্পিত স্বরে বলে, গতকাল লাঞ্চে আসেননি কেন? আমি ভেবেছি পথে আটকা পড়েছেন হয়তো, হরতাল সবখানে। স্বামীর মেয়েটাকে কাছে টানল, দু গালে দুটো চুমো খেল। জান্নাত তখন আবারও কেঁদে দিয়ে বলল, আমি আর ও বাড়িতে যাব না, সত্যি বলছি। জ্বর তোমার গায়ে, উঠে শাড়িটা পরে নাও, কিছু খেয়ে ওষুধ খাবে। জান্নাত মাথা নাড়ায় চুপচাপ। স্বামীর বিছানা গোছাচ্ছে। জান্নাত দুর্বল শরীরে উঠে দাঁড়িয়ে শাড়িটাকে কোনো মতে পরে নেয়। তারপর বিছানার এক পাশে জড়সড় হয়ে বসে। স্বামীর ওকে বিছানার হেড সাইডে হেলান দিয়ে বসিয়ে দিয়ে দরজার বাইরে গিয়ে রেনুকে ডেকে কিছু খাবার দিয়ে যেতে বলে ঘরে। এসে জান্নাতের মুখোমুখি বসে। জান্নাত নামিয়ে নেয় চোখ। স্বামীর জান্নাতের একটা গালে আলতো হাত ছুঁয়ে বলে, জিহাদ কে জানাতুন? জান্নাত চোখ তুলে তাকায়, ক্লান্ত স্বরে বলে, আমার ছোট ভাই। হাঁপ ছাড়ল স্বামীর। গতকাল থেকে এই ব্যাপারটাই মাথায় ঘুরছে তার। তার বউ জ্বরের ঘরে অন্য এক পুরুষের নাম জপেছে। বিষয়টা পীড়া দিয়েছে স্বামীরকে। একটা লম্বা শ্বাস ফেলে স্বামীর বলে, সরি, ভুলে গিয়েছিলাম। আসলে গতকাল জ্বরের ঘরে ওর নাম ডাকছিল বারবার, তাই। আচ্ছা থাকো তবে, সকাল 11টার কাছাকাছি আমি অফিসে যাই। তুমিও খেয়ে ওষুধ খাও। দুপুরে রেনু মাথায় পানি দিয়ে দেবে। বিকালের আগে একটু ধাতস্থ হলে তোমাকে নিয়ে এক জায়গায় বেরোবো। কোথায়? রেস্টুরেন্টে যাব। রেস্টুরেন্ট? উঠে দাঁড়ায় স্বামীর। রেডি হতে হতে গম্ভীর হয়ে বলে, হুম। এরপর আর কোনো কথা হয় না। স্বামীর রেডি হয়ে নিচে নেমে নাস্তা সেরে অফিসে যায়। জান্নাত সামান্য একটু দই চিরা খেয়ে ওষুধটা খেয়ে বিছানায় গা এলিয়ে দিতেই ঘরে ঢোকে রিজিয়া। এসে জান্নাতের কপালে হাত দেয়। জান্নাত উঠে বসে। ওর পাশে বসে কিছুক্ষণ জান্নাতের শুকনো মুখের দিকে তাকিয়ে থাকে রিজিয়া। তারপর বলে ওঠে, আমার ছেলেটা এত খারাপ না মা, তুমি মন ভারী করে রেখো না। জান্নাত শাশুড়ির কথার জবাব না দিয়ে বলে, আম্মা, একটা সত্যি কথা বলবেন? কি? ওনার কি মাথায় কোনো সমস্যা ছিল? ধরুন ছোটবেলায় কখনো মাথায় বড় কোনো আঘাত পেয়েছিল? ফ্যাকাশে হয়ে যায় রিজিয়ার মুখ। নিমিষে জান্নাতকে থমকে ওঠে। এসব কেমন কথা বৌমা? এসব কথা বলবে না, খবরদার। একটু রাগী ছেলেটা, একটু জেদি, তাই বলে মানসিক সমস্যা হতে যাবে কেন? একটা অফিস চালায়, ব্যবসা সামলায়, সব দায়িত্ব পালন করে। এভাবে মানসিক রোগী বানিয়ে দিলে স্বামীকে। তুমি বউ হয়ে যদি এসব বলো, বাইরের মানুষ কি বলবে? শাশুড়ি ধমকে জান্নাত মিইয়ে যায়। যতই হোক স্বামী তার ছেলে, ছেলে টানে মা এভাবেই বলবেই।
জান্নাত শাশুড়িকে ঠান্ডা করতে নিচু গলায় বলে। আমি সেভাবে বলতে চাইনি আম্মা। রিজিয়া শান্ত হলো, নিজেকে সামলে নিয়ে নরম গলায় ছেলের বউকে বলে। একটা কথা বলো বৌমা, স্বামীর কি তোমাকে সবসময় বকে? সবসময় বকে না আম্মা। আমার ছেলে তোমাকে ভালোবেসে কাছে টানে তো? জি। তোমার কি লাগবে না লাগবে সবকিছু খেয়াল রাখে? জি। তাহলে মানসিক রোগী কি করে হয় বৌমা? কিছু মানুষ থাকেই এমন, একটু খুঁতখুঁতে, স্বামী তেমন, একটু মানিয়ে চলো মা। জান্নাত সাথে সাথে জবাব দেয়। জি আচ্ছা আম্মা। সেদিন বিকেলে জান্নাতের জ্বর কমেনি, মাথার যন্ত্রণায় ফেটে যাচ্ছিল। স্বামীর অফিস থেকে আসতে পারেনি ব্যস্ততায়, রেস্তোরাঁয় যাওয়া হয়নি, তাই বিকালটা জান্নাত ঘরময় পায়চারি করে কাটিয়েছে। শুয়ে থাকলে গা ভারী লাগে খুব। বারান্দায় দাঁড়িয়ে ফুরফুরে বাতাসে শরীর মাখিয়েছে। মাইমুনার ঘরে সুহানা আর রুহি লুডো খেলছিল। শ্যামা নিজের ঘরে পড়ছে, সামনে টেস্ট পরীক্ষা। জান্নাত গিয়ে মাইমুনার পাশে বসে। মাইমুনা নিজের জন্য পান ছিঁড়ছিল। জান্নাতকে দেখে পান খাওয়া লাল দাঁত বের করে বলে, পান খাবি? জান্নাত মাথা নাড়ায়। মাইমুনা বলে, লাম তোর বাতার নাকি আরেকটা বিয়া করছে, এই কষ্টে তুই জ্বর উড়াইয়া পালাইছস। বলতে বলতে মাইমুনা খিক খিক করে হাসে। হেসে ফেলে জান্নাত। রুহি আর সোহানাও হাসে। মাইমুনা পান মুখে পুরে বলতে থাকে, তুই পুরুষ মানুষ বিশ্বাস নাই, কইরা ফালাইতে সময় নেবে না। তোর দাদারেও কেচ্চা শুনবি, হে প্রতিদিন রাইতে লাগতো মোর মাসিকের 5 দিন যাতে এর বুক্কা থাকা না লাগে, এর ফিকনে আরেকটা বিয়া করছিলে। সেই বউ অবশ্য নিউমোনিয়ায় মারা গেছিল, বাচ্চা হয় নাই এই ঘরে। রুহি হতবাক হয়ে দাদির কথা শুনে তার মুখের দিকে তাকিয়ে আছে। তার দাদু এমন লোক ছিল? মাইমুনা হাঁ করে থাকা জান্নাত আর সোহানার দিকে তাকিয়ে বলে, নাত বৌরা মুরে তোরা খারাপ ভাবতে পারস, তবে বুদ্ধি যা দিমু এইগুলান খারাপ না। এই পুরুষ মানুষ জাতটা একেবারে নেমুখ হারাম। ওই 5 দিন চোখ কান খোলা রাখবি, দেখবি কোন চিপাই যায়। রুহি দাদিকে চুপ করতে বলে দৌড়ে ঘর থেকে বেরোয়। তার গা গুলাচ্ছে মাইমুনার কথা শুনে। বসে থাকে সুহানা আর জান্নাত। মাইমুনা তার জ্ঞান বিতরণ করে প্রসঙ্গ পাল্টে 2 নাতি বউকে বলে, স্বামীর লগে শোয়ার আগে একটা দোয়া পড়বি, আমি আইজ শিখাইয়া দিতাছি। এই দোয়াটা পড়ে স্বামীর লগে শুইলে তোগো স্বামী তোগো কাছে বান্ধা থাকবো। বিকেল পেরিয়ে সন্ধ্যা, সন্ধ্যা পেরিয়ে রাত। জান্নাতের জ্বর কমেনি। জ্বরের ঔষধ খেয়ে খুব সকাল সকাল শুয়ে পড়লেও ঘুমায়নি জান্নাত। মানুষটা বাইরে, রাস্তাঘাটের অবস্থা ভালো না। খবর দেখেছে সে, প্রচুর গাড়ি ভাঙচুর হয়। দুশ্চিন্তায় ঘুম আসে না জান্নাতের। স্বামীর আজ তাড়াতাড়ি ফেরে। রাত 9টার দিকেই বাড়িতে ফিরে খেয়ে দিয়ে ওপরে ওঠে। সরাসরি রুমে না গিয়ে উত্তর পাশের বারান্দায় যায়। ওখান থেকে কিছুক্ষণ আগে চাপা হাসির শব্দ শুনতে পেয়েছে সে। স্বামীরকে দেখতে পেয়েই রুহি হাত থেকে ফোনটা ফেলে দেয়। স্বামীর এক পলক রুহির ফোন আর রুহিকে দেখে, তারপর জলদ গম্ভীর স্বরে বলে, কি হয়েছে এখানে? কি ভাইয়া অরুণিমার ফোন, ঘরে নেটওয়ার্ক পাচ্ছিলাম না, তাই এখানে এসেছি। রুহি মেঝে থেকে ফোনটা উঠিয়ে নিতে নিতে বলল। স্বামীরের মাথায় জান্নাতের কথা ঘুরছিল তখন, তাই অত ঘাটল না বিষয়টাকে। শুধু কর্কশ গলায় বলল, আচ্ছা শোন, তন্ময় এসেছে বাড়িতে। বেয়াদবটা যদি সামনে পড়ে তবে কথা বলবি না ভুলে। রুহি একটা ফাঁকা ঢোক গিলে বলল, পড়েছিল তো ভাইয়া, আমি কথা বলিনি। গুড। স্বামীর চলে গেলে রুহি বুকে হাত রেখে একটা লম্বা শ্বাস ফেলে ফোনটা কানে চেপে ধরতেই ওপাশ থেকে তন্ময় বলে, এই সমন্দির বেটাকে একটু আদব শেখাতে বলো তো জান্নাতুল ভাবিকে। দুনিয়ার সবাই ওনার কাছে বেয়াদব, আর উনি শেখ সাদি। রুহি চুপ করে আছে। তন্ময় বলে, জান্নাতুল ভাবির জ্বর কমেছে? একটু। একটা পিচ্ছি মেয়ে, আমার বয়সী, অতটুকু মেয়েকে কোন আক্কের ওই স্বামীরের গলায় ঝোলালে বলো তো? হ্যাঁ, যে আক্কেলে তুমি আমার পেছনে পড়েছিলে। রাখছি এখন, গুড নাইট। ঘরে ঢুকে দরজা লাগায় স্বামীর। শব্দ পেয়ে জান্নাত উঠে বসে। ঘুমাওনি? জ্বর বেশি? না, কমেছে। পথে ঝামেলা হয়নি তো? না, সদর রোড হয়ে আসেনি। জান্নাত তার আয়ত চোখে অনিমেষ চেয়ে আছে। স্বামীর ওই মাসুম চেহারার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে,
তার বউ তার জন্য কতটা উদ্বিগ্ন হয়ে থাকে এই বিষয়টা স্বামীর বোঝে। স্বামীর বুক সগর্বে ফুলে ফেঁপে ওঠে এমন একজন মেয়েকে বউ হিসেবে পেয়ে। অল্প বয়সী মেয়ে বিয়ে করার এই এক সুবিধা। এদের মনটা থাকে স্বচ্ছ নির্বিষ, হয় কোমল, যেভাবে ইচ্ছা সেভাবে গড়ে নেওয়া যায়। আর স্বামীর গড়বেও নিজের মনের মতো করে। ফ্রেশ হয়ে জান্নাতের কাছে গিয়ে বসলো স্বামী। এরপর বিছানার পাশে ড্রয়ার খুলে কন্ট্রাসেপটিভ পিলের পাতা বের করে দেখে। খানিক বাদে সেখান থেকে একটা পিল বের করে গ্লাস আর পিলটা জান্নাতের হাতে দেয়। আজ খাওনি দেখছি, এটা মিস দিও না। জান্নাত ঔষধটা খায়। স্বামীর ওর হাত থেকে গ্লাসটা সরিয়ে আবারও টেবিলে রাখবে, তখন একটা ছোট কাগজের নজর পড়ে তার। কাগজটাতে একটা আরবি লেখা। কাগজটা হাতে তুলে নিয়ে স্বামীর জান্নাতের কাছে জানতে চায়, এটা কি? জান্নাত ইতস্তত করে বলে, এটা একটা দোয়া। কিসের দোয়া? বিকেলে জান্নাতকে নিয়ে মাইমুনা দোয়াটা লিখিয়েছে। এটা মুখস্থ করতে বলেছে। রাতে স্বামীর সাথে মিলিত হবার পূর্বে দোয়াটা পাঠ করলে স্বামী তার স্ত্রীর প্রতি ভালোবাসা বাড়ে, অন্য নারীর দিকে তাকায় না। জোর করে কাগজটা জান্নাতের হাতে গুজে দিয়েছে মাইমুনা। বললে না কিসের দোয়া? জানি না, দাদি বলেছে ঘুমানোর আগে পড়ে নিতে। ও। স্বামীর কাগজটা যথাস্থানে রেখে শুয়ে পড়ে। জান্নাতকে টেনে বুকে নিয়ে বাতি নিভিয়ে দেয়। রাত বাড়তে থাকে। জান্নাতের জ্বর ওঠানামার মধ্যে আছে। দুজনের কেউই ঘুমায়নি। হঠাৎ জান্নাতুল বলে ওঠে, শুনছেন? পড়শি আসবে আগামী পরশু। ভালো কথা। আমি ওর সাথে রূপাতলে যাব এবার। আমরা সিলেট যাব জান্নাতুল। রূপাতলির সামনের মাসে নিয়ে যাব তোমায়। কতবার বলবো বলো? ওখানে কি আছে কি? ওই এক খিটখিটে মামি আর পচা কাদা। এতটা উতলা কেন থাকো ওখানে যাওয়ার জন্য? জান্নাত সুপ্ত দীর্ঘশ্বাস ফেলল। স্বামীর মৃদু ধমকে চুপ হয়ে যায়। রূপাতলি যাওয়া তার কোন জন্মে হয় তা একমাত্র বিধাতাই বলতে পারেন, আর বলতে পারেন তার প্রতি। তবে ওখানে জান্নাতের কি আছে, এই উত্তরটা জান্নাত মনে মনে দেয়। ওখানে তার গোটা একটা কৈশোর পড়ে আছে, যেটাকে জোর করে নষ্ট করে দেয়া হয়েছে 3 কবুল বলিয়ে। কিছু যে নেই এমনটা তো নয়। ওখানে আর কিছু না থাকলেও স্বপ্ন দেখার স্বাধীনতা ছিল জান্নাতের, যেটা এই কমলা রঙের রোদের 4 দেয়ালে নেই। আজ যে 17 ঘন্টা পেরিয়েছে, গায়ে জ্বর ওঠেনি জান্নাতের, তবে শরীর অতিশয় ক্লান্ত। জান্নাতের শ্বশুর আর ভাসুর ঢাকা থেকে ফিরেছেন। খুলনা থেকে সায়নও এসেছে, ভার্সিটি বন্ধ তাই। বাড়িতে দৈনিক সন্ধ্যা নাস্তা বানাতে শাশুড়িকে সাহায্য করবে, তাই জান্নাত উকি দিল রান্নাঘরে।